স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। অনলাইনে প্রকাশিত হচ্ছে গান, নাটক, চলচ্চিত্র। কেমন সাড়া পাচ্ছেন নির্মাতারা, কতটা লাভজনক এই মাধ্যম, এসব নিয়ে আজকের আলোচনা। বিনোদনের ওয়েব কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নির্মাতা নুহার হুমায়ুন, আছেন সঙ্গীত শিল্পী সিথি সাহা এবং আলফা আই মিডিয়া প্রোডাকশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। স্বাগত আপনাদের। নুহাস, আপনার কাছ দিয়েই শুরু করতে চাই। আমরা যদি আমাদের গত 40 বছরের অভিজ্ঞতা বলি, তাহলে প্রথমে হচ্ছে পাড়ায় কারো বাড়িতে টেলিভিশন দেখা, তারপরে সেই টেলিভিশন নিজের বাসায় আসা, তারপরে সারা পৃথিবীর সঙ্গে যুক্ত হওয়া, এবং এখন আমরা দেখছি ধরেন ক্যাসেট প্লেয়ার ভাড়া করে নিয়ে এসে আমাদের একটা সময় দেখতে হইতো ইন আর্লি 90s। এখন আমাদের পুরো নিয়ন্ত্রণটা নিজের কাছে চলে এসেছে, যেটা হয়তো আমরা 40 বছর আগে, 30 বছর আগে কল্পনাই করতে পারতাম না। খুব দ্রুত মাধ্যমগুলি পরিবর্তন হচ্ছে। এরকম এত দ্রুত যে শিফট করে, সেরকম একটা মাধ্যমে কাজ করার ক্ষেত্রে সামনের দিকে তাকানোর চ্যালেঞ্জগুলো কি? আই থিঙ্ক অনেক অনেক বেশি চ্যালেঞ্জেস আছে। একটা হচ্ছে যে ওই অডিয়েন্সটাকে খুঁজে বের করা, বিকজ মানে 90s-এ ওই ট্রেডিশনাল টিভির যে অডিয়েন্সটা ছিল, এখন অডিয়েন্সটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, বিকজ আমাদের এতগুলো ডিফারেন্ট প্ল্যাটফর্ম আছে আমাদের হাতে, বিকজ আমরা অনলাইনে সব কিছু দেখতে পাচ্ছি প্রিটি মাচ। সো আগে ছিল যে আমরা টিভির সামনে বসে থাকতাম, টিভিতে যেটা দেখা হতো সেটা আমাদেরকে দেখতে হতো, বেস্ট কেস সিনারিও আমরা চ্যানেলটা বদলাতে পারতাম। বাট এখন হচ্ছে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মস আছে, ওয়েবে, ইউটিউবে অনেক ধরনের কন্টেন্টস আছে। সো ইন্টারন্যাশনালি সব কন্টেন্টেরই অ্যাক্সেস আমাদের আছে। সো অ্যাজ এ ক্রিয়েটর আমাদেরকে খুবই মেকশোর করতে হয় যে বেস্ট জিনিসটা আমরা বানাতে পারছি, কারণ মানুষের অ্যাটেনশন এখন অনেক কম। মানুষ এখন খুবই ইমপেশেন্ট। যদি একটা জিনিস ভালো না হয়, 5 মিনিট বা 2 মিনিট দেখেই তারা they'll move on to the next thing. So that is very challenging, but at the same time also খুব exciting, because আমাদের জন্য এই চ্যালেঞ্জটা যদি আমরা নিতে পারি as creators, তাহলে আমরা আসলে নেক্সট স্টেপটাতে যেতে পারবো, the next step of media. নেক্সট স্টেপটাই কি, সেটাই আমরা জানতে চাই। কারণ একটা হচ্ছে যে বাজার বড় হচ্ছে, দর্শক আপনি এখন আর শুধুমাত্র একটা রাজনৈতিক যে সীমা সেটার মধ্যে নেই, সারা বিশ্বে আপনার দর্শক একই সঙ্গে অ্যাক্সেস করতে পারছে, এমনকি তার সুবিধাজনক সময়ে। যেমন আগে কিন্তু এটা ডিক্টেটেড হতো টেলিভিশন চ্যানেলগুলি, তার কখন দেখানোর সময় সেটা, কিন্তু এখন আসলে আমি আমার যে লেজার আছে সেই সময় অনুযায়ী আমি এটা দেখতে পারি। ফলে এই জিনিসগুলি নির্মাতা হিসেবে কি ধরনের বাড়তি উপাদানের দিকে নজর দিতে হয়? সো একটা হচ্ছে যে the next step I would say is the web series, web content. This could be একটা হচ্ছে ভিডিও ডিমান্ড প্ল্যাটফর্মস আছে, আরেকটা হচ্ছে যে on YouTube itself. So one of the biggest challenges এখানে হচ্ছে, but at the same time it helps as a creator, যে অনেক নিশ মার্কেট আছে যেটা এখন আমরা ইউজ করতে পারবো। যেরকম অনেকগুলো কন্টেন্ট আছে, অনেকগুলো স্টোরিজ আছে যেগুলা টেলিভিশনে বলা সম্ভব না। টেলিভিশনে অনেক ধরনের সেন্সরশিপ আছে, অনেক ধরনের রেস্ট্রিকশনস আছে, বা ফিল্মেও মেবি সব স্টোরি বলা যায় না। কিন্তু এই ধরনের অনলাইন ওয়েব কন্টেন্টে অনেক ধরনের নিশ স্টোরিজ আমরা এখন বলতে পারছি, যে স্টোরিজগুলো হয়তো ওই প্ল্যাটফর্মগুলোর জন্য মানে কাজই করতো না। সো ওই একটা নতুন অডিয়েন্সকে আমরা ক্রিয়েট করতে পারছি, বিকজ এভরিডে নতুন একজন সে 12 থেকে 13 ইয়ার ওল্ড হচ্ছে, একটা নতুন 18 ইয়ার ওল্ড হচ্ছে, যারা অ্যাকচুয়ালি এখন ডিফারেন্ট কাইন্ড অফ টেস্ট তাদের আছে, ডিফারেন্ট কাইন্ড অফ কন্টেন্ট দেখতে চাচ্ছে। সো বেসিক্যালি আমাদের যে অপরচুনিটি আছে এখন অ্যাজ ক্রিয়েটার্স হচ্ছে নতুন একটা রুচি ক্রিয়েট করা ফর ডিফারেন্ট কাইন্ডস অফ কন্টেন্ট। অ্যান্ড the other exciting thing here is যে এই অডিয়েন্সটাকে বের করার জন্য আমাদেরকে কোনো স্ট্রিক্ট ফরম্যাটে থাকতে হবে না, বিকজ আই থিঙ্ক টেলিভিশনে অ্যান্ড ফিল্মে কিছু কিছু ফরম্যাটস আছে, যেমন লাইক ফিল্মের একটা লেন্থের একটা খুব রেস্ট্রিকশন আছে, যে এত থেকে এত মিনিট, 2 ঘন্টা হলে ভালো, এর থেকে খুব বেশি হলে 3 ঘন্টা বা 2 আওয়ার বেশি হয়ে যায়। সো দের রেস্ট্রিকশনস, টেলিভিশনে দের লট অফ রেস্ট্রিকশনস, বাট অনলাইন দের ইজ আ লট অফ ফ্রিডম। ইনফ্যাক্ট একটা এপিসোড যে কোনো লেন্থের হতে পারে, বা ফরম্যাটটা কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে, 3Dও হতে পারে। সো দের আর অল দিস ইনোভেটিভ থিংস দ্যাট আর হ্যাপেনিং রাইট নাও, অ্যান্ড উই গেট টু বি পার্ট অফ দ্যাট এক্সপিরিয়েন্স, আই থিঙ্ক। সিথি, আপনার কাছে একটু আসি, যে অনলাইন আসলে সত্যিকার অর্থেই আমাদের কাজের ক্ষেত্র ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, এবং কাজ করার ক্ষেত্রেও যেমন মনে করেন যখন টেলিভিশন আমাদেরকে নিয়ন্ত্রণ করে, তখন কিন্তু এটার
পেছনে যে বিরাট বিনিয়োগের ব্যাপার আছে, বিনিয়োগ মানেই কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণ এটার সঙ্গে সঙ্গেই আসে। ফলে ওয়েব কন্টেন্টে ওই নিয়ন্ত্রণটা বিনিয়োগের দিক থেকেও কম থাকার সম্ভাবনা আমরা দেখি, কারণ যত বড় বিনিয়োগকারী তার কিন্তু তত বেশি নিয়ন্ত্রণের মানে সেট রুলস অনেকগুলি তৈরি করতে হয় তার এই বিনিয়োগকে এবং তার সঙ্গে সঙ্গে অন্য বিনিয়োগগুলিকে সিকিউর করবার জন্য। ফলে ওয়েব কন্টেন্ট যখন তৈরি হয় তখন এই ভাবনাগুলি কন্টেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যখন আপনি একটা গান করেন কোন গানটা আপনি নিয়ে যাবেন, কিভাবে করবেন, কারণ প্রত্যেকটা তো কন্টেন্টের উপরে নির্ভর করবে। আপনার একটা সিনেমার গান কীরকম হবে, ওয়েব ওয়েব কন্টেন্টের ক্ষেত্রে গানটা কীরকম হবে। আমি গানের কথা দিয়েই বলি, যেহেতু আমি নাটকের লোক নই বা ফিল্মের ব্যাপারটা আমার খুব একটা বোধগম্য নয়। তো গান যেমন আগে আমাদের শুধুমাত্র শোনার ব্যাপারটা ছিল, এখন আমরা গানটা দেখতে পাচ্ছি তার সঙ্গে। এখন আমার কাছে মনে হয় যে গানটা শোনার থেকে এখন গানটা শুনে সঙ্গে সঙ্গে দেখাটাও খুব একটা মুখ্য ব্যাপার হয়ে গেছে। সো আর আমাদেরকে অবভিয়াসলি গান চুজের ব্যাপারে কোয়ালিটিটা তো থাকতেই হয়, লিরিক্সের ব্যাপারটা ইম্পর্টেন্স দিতে হয়, সেক্ষেত্রে সুরকারের ব্যাপারটাও চলে আসে। এখন দেখা যায় যে আমি তো আর টিউন করি না, বা মাঝে মাঝে করি দেবো একটা, সো আমাকে সিলেক্ট করতে হয় যে কোন সুরকারের গানটা আমি করলে কোন সুরকার এই মুহূর্তে ইউটিউবে হিট, বা আমাদের গানের মেইন জায়গাটা তো আসলে ইউটিউবেই। সো আমার যেমন শাকিল ভাইয়ের সঙ্গে একটা কাজ হয়েছে রিসেন্টলি, সেটা বায়োস্কোপ থেকে আসছে এবং গানটা রিলিজ হয়েছে আবার গানচিল থেকে। সো গানের বেসটা মূলত ইউটিউবে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে মূল যে ব্যাপারটা আমরা খেয়াল রাখি সেটা অবভিয়াসলি গানের সুরকার কে, বা গানটা লিখেছে কে, গানের কম্পোজিশনটা কেমন হয়েছে। আগে অবভিয়াসলি আগের সময়টার কথা যদি বলি, তাহলে তখন তো গানটা শোনার ব্যাপারটা যেহেতু ছিল, লিরিক ভিত্তিক গান এবং সুরের দিকটা বেশি ইম্পর্টেন্স দেয়া হতো। এখন যেহেতু দেখার ব্যাপারটাও হয়েছে, সো আমার মনে হয় যে একটু ব্যালেন্সড হয়েছে, যে এবং দেখা যায় যে খুব হালকা কথার গানও এখন অনেক বেশি ফেমাস হচ্ছে, যেটা গানের মনে হয় না যে এই গানটা খুব ভারী ভারী লিরিক্স বা ভীষণ হালকা কথার গান আমরা দেখি, বা টিউনটাও খুবই সিম্পল বা খুবই মডার্নাইজ, আমাদের বাংলা গানের মতো না। তো সেই গানগুলো অনেক বেশি হিট হচ্ছে বা আমরা সেগুলো ফলো করতে চাই, বা সেরকম একজন কি বলবো মিউজিক কম্পোজারকে আমরা সিলেক্ট করি যে ইফ হি অর শি ডু দিস, সো আমার গানটা ফেমাস হবে বা কিছু। তো ইউটিউবের ব্যাপারটা আমার কাছে সেটাই মনে হয়। আর যেহেতু ইন্টারন্যাশনালি এখন আমরা সবাই সব জায়গা থেকে দেখতে পাচ্ছি, আগে তো এই সুযোগটা ছিল না যে আমাদের বাংলাদেশ থেকে সিডি বের হতো, বাংলাদেশেই বিক্রি হতো, বা ক্যাসেট আমরা শুনতে পেতাম, বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। এখন আমার গান পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখার একটা সুযোগ রয়েছে। সো এক্ষেত্রে একটা ওয়ার্ল্ড মার্কেটে আমাদের একটা কম্পিট করার একটা ব্যাপার রয়েছে, বা কম্পিট করার একটা সুযোগও বলা যেতে পারে। আমাকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে পাচ্ছে বা আমার গান শুনতে পাচ্ছে। সো আমরা তাদের সঙ্গে কম্পিট করার মতো আমার গানটা কেমন হওয়া উচিত সেরকম ভেবেই কাজটা করতে হচ্ছে। সো আমার কাছে এটাই মনে হয়। এটা তো একটা বাড়তি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সবাইকে, কারণ একটা সময় ছিল যে আমরা শুধুমাত্র আমাদের মার্কেটের জন্য তৈরি করতাম, এখন আসলে আমাদের কোনো ধারণা নেই আমরা কোন মার্কেটটা কোথায়, কোনো জায়গায় সীমিত করার কোনো সুযোগ নেই। ফলে এই রকম একটা মার্কেট, এবং যখন সঙ্গীতে বলা যায় যে প্রায় একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজে মাধ্যম হিসেবে নেওয়া হচ্ছে, সেটা আসলেই অন্য জায়গায় কতটুকু যেতে পারছে মনে হয়? এটা অফকোর্স একটু চ্যালেঞ্জিং তো বটেই। আগে যখন আমরা সিডি শুনতাম বা ক্যাসেট কিনতাম, সেটাও কিন্তু কম চ্যালেঞ্জিং ছিল না। সেটাও ছিল একদিক দিয়ে, সেটা আমাদেরকে দেখা যেত যে বাংলাদেশের গ্রামে অঞ্চলে বিভিন্ন জায়গায় সেটা আমাদেরকে পৌঁছতে হতো, সেটা প্রপার মার্কেটিং করে সেটা পৌঁছাতে হতো, এবং আমরা দেখতাম যে কতগুলো সিডি আমার বিক্রি হয়েছে বা ক্যাসেট কতগুলো বিক্রি হয়েছে। যদিও সেটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল, আর এখন এটা ইন্টারন্যাশনালি, এটা অবশ্যই চ্যালেঞ্জিং বটে। বাট এখান থেকে আমরা যেমন অন্য দেশের মানুষ থেকে আমরা অনেক কিছু শিখতেও পারছি। সো চ্যালেঞ্জিং হলেও আমাদের শেখার ব্যাপারটা রয়েছে। আমার মনে হয় যে সেই শেখা থেকে সেই জায়গাগুলোর যে শূন্যতা রয়েছে সেটা পূরণেরও একটা সুযোগ রয়েছে, যেহেতু আমরা ইন্টারন্যাশনালি অনেকের কাজ দেখতে পাচ্ছি খুব ইজিলি, বা তারা কি করছে, তাদের অ্যাক্টিভিটিস, তারা কিভাবে কোথায় কি করছে। সো চ্যালেঞ্জিং বটে,
বাট আমাদের জন্য এটা সুযোগও বলা যেতে পারে একটা। চ্যালেঞ্জের চাইতে আসলে সুযোগটাই অনেক বেশি, এটা বেশি। নির্ভর করছে যে আমরা কতটুকু সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য নেওয়ার মতো, প্রস্তুত হচ্ছি। হ্যাঁ। শাহরিয়ার শাকিল, একটু কঠিন ওয়েবে যখন আমরা যাই তখন আগেও বলেছি যে এটা আসলে প্রথম কথা হচ্ছে যে কিভাবে কাজ করে, কারণ আমরা সাধারণভাবে একটা টেলিভিশন কতজন দেখছে বা কি করছে এটা হিসাবটা পাওয়া যায়, ওয়েবের ক্ষেত্রেও হিসাবটা খুব কঠিন, কিন্তু ওয়েবের বিজনেস আসপেক্টটা অনেক ক্ষেত্রে মনে হয় যে সাধারণ মানুষের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই একটু একটু দুর্বোধ্য লাগে আর কি। তো সেক্ষেত্রে এই জায়গাটায় আমরা কতটুকু কাজ করতে পারছি এবং এইখানে আসলে সত্যিকার অর্থেই বিনিয়োগের ক্ষেত্রে যারা আসছেন তারা মার্কেটটা কতটুকু বুঝতে পেরেছেন, কারণ এখানে আমরা সবসময় যেটা বলি যে ওয়েবের মার্কেটটা সত্যিকার অর্থে, টেলিভিশনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, কিন্তু এটা মার্কেট প্লেস অফ আইডিয়াস যেটা আমরা বলি যে আপনার আইডিয়া কি হবে সেটাই আসলে, আইডিয়াটাই বিক্রি করার এটা ক্ষেত্র, কিন্তু যেই জায়গাটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, ফলে এইরকম একটা বাজারে ঢোকার জন্য বিনিয়োগকারীরা কতটুকু প্রস্তুত হয়েছে বাংলাদেশে? দেখেন আপনি জাহিদ ভাই যেটা বললেন যে প্রথম কথা হচ্ছে আমি টেলিভিশনে বানাই আর ওয়েব প্ল্যাটফর্মের জন্য তৈরি করি। কি তৈরি করছি? কন্টেন্টই তো তৈরি করছি। এখন সেই কন্টেন্টটা তৈরি করার ক্ষেত্রে আসলে কনভিনিয়েন্সটা কি আমাদের প্রডিউসার হিসাবে আমাদের জন্য, সেটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট এবং নুহাস যেটা বললো টু সাম এক্সটেন্ট আমাদের জন্য চ্যালেঞ্জিং। যেমন টেলিভিশন মার্কেটে আমরা বহু কন্টেন্ট নিয়ে কাজ করেছি, কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে আস্তে আস্তে আপনি এখনকার কথা যদি বলেন, দ্য মার্কেট হ্যাজ বিন কমপ্লিটলি স্যাচুরেটেড। সো যে ধরনের বাজেটে যে ধরনের রেভিনিউ অ্যান্টিসিপেটেড থাকে, সেই জায়গায় আসলে খুব ভালো কাজ নিয়ে হাজির হওয়াটা কঠিন। সো ওই জায়গা থেকে ওয়েবে ওই সুযোগটা আছে যে হয়তো একটু আমরা একটু বড়ভাবে বড় পরিসরে একটা কন্টেন্ট তৈরি করার কথা ভাবতে পারি। এখন ওয়েবের মধ্যে আবার কতগুলো বিষয় আছে। ধরেন বাংলাদেশের ওয়েবের কথা যদি বলেন আপনি, যে ওয়েব সিরিজের কথা বা যে ধরনের কন্টেন্ট আমরা তৈরি করছি, সো কিছু কন্টেন্ট আছে আপনার, ম্যাক্সিমাম কন্টেন্টই ইনফ্যাক্ট ইউটিউবে যাচ্ছে। সো ইউটিউবে যাচ্ছে, আসলে ইউটিউবের জন্য অরিজিনালস তৈরি হচ্ছে আসলে খুবই কম। সো দেখা যাচ্ছে যে হয়তো মাল্টি প্ল্যাটফর্ম ইউজ করা হচ্ছে, টেলিভিশনের জন্য কোনো একটা কন্টেন্ট তৈরি হয়েছে সেটাই আবার ইউটিউবে সেটা আপলোড করা হচ্ছে। তো সেখান থেকে সো এটা যেহেতু একটা অ্যাডিশনাল রেভিনিউ স্ট্রিম সেই কন্টেন্টটার জন্য, এবং ইউটিউবে অনেক টাকা লগ্নি করার মতো আমরা প্রডিউসার হিসেবে আমরা যে রেভিনিউ ক্যালকুলেট করি, সেটা আসলে ইউটিউবের জন্য, শুধু ইউটিউবের জন্য অরিজিনালস অনেক বড় সড়োভাবে বানানো কঠিন। সো আমরা যেটা করেছি যে সারা পৃথিবীতে আজকে আপনি যদি বড় বড় ওয়েব প্ল্যাটফর্মের কথা বলেন, সো টায়ার এতে যদি আপনি দেখেন নেটফ্লিক্স, হটস্টার, তারপর অ্যামাজন প্রাইম, তারপর যদি আসেন আপনি জিও, তারপর জি5, ভুট, তারপরে আমরা হইচইতে কাজ করছি, এখন আড্ডা টাইমসে কাজ করছি। বাংলাদেশের অ্যাপ, আমি অ্যাপগুলোর কথা বলছি, বাংলাদেশে আমরা রিসেন্টলি বায়োস্কোপ অ্যাপে কাজ শুরু করেছে। অনেকগুলো কাজ আমরা করলাম, নুহাসও করেছে, গানের অ্যাসোসিয়েশন হয়েছে, শীতে গিয়েছে। সো ওই জায়গা থেকে দেখা গেছে যে ইউটিউবে কন্টেন্ট দেখে আমরা অভ্যস্ত, বাংলাদেশের অডিয়েন্স, বাংলাদেশের ভিউয়াররা। কারণ ইউটিউবে আপনার কিন্তু পে করতে হচ্ছে না, আপনি যে কোনো একটা কন্টেন্ট ফ্রি দেখতে পাচ্ছেন। আর আমরা অ্যাপ বেসড যে কন্টেন্টগুলো তৈরি করছি, সেটা বায়োস্কোপের জন্য হোক, আইফ্লিক্সের জন্য হোক, অথবা হইচই বলেন, আড্ডা টাইমস বলেন, জি5 বলেন, যেগুলোতে আমরা কাজ করছি, তো সেই জায়গায় কিন্তু আপনাকে ইদার ইউ হ্যাভ টু গো ফর সাবস্ক্রিপশন, অথবা আপনাকে যেটা বাংলাদেশের কোনো অ্যাপ এখনও আমরা দেখিনি যে সাবস্ক্রিপশন মডেলে যেতে পেরেছে, তারা হয়তো কোনো একটা ডেটা প্যাকের কেনার কথা বলছে, সেটা দিয়ে হয়তো আমরা কন্টেন্টটা দেখতে পাবো। সো আপনি যেটা বলছিলেন আমাকে যে বিজনেস অ্যাসপেক্টের ক্ষেত্রে এটা কি, তার আগে আমি ভিউয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে একটু বলতে চাই। এটা যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, তখন দেখা যায় যে একটা ভালো কন্টেন্টও কিন্তু দর্শক দেখতে চাইলেও দেখতে পাচ্ছে না। যে নুহাস যেমন আমাদের পিৎজা ভাই নামে একটা কন্টেন্ট করলো কয়েকদিন আগে, যেটা আমরা লঞ্চ করলাম, এবং সেটা খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি। কিন্তু দেখা গেছে যে আমরা
প্রমোশনাল লেভেলে যে ধরনের হাইপ ক্রিয়েট করি, তারপরে দেখা যায় যে কন্টেন্টটা হয়তো ইউটিউবে থাকলে হয়তো 20 লাখ ভিউ হতো, সেটা হয়তো কোনো একটা অ্যাপের জন্য যখন করছি তখন হয়তো 3 লাখ ভিউ হচ্ছে। এটা কারণটা হচ্ছে আমরা তো এখনো আসলে প্রস্তুত না টাকা দিয়ে কন্টেন্ট কিনে দেখার ব্যাপারে। কারণ আমি টেলিভিশনে দেখতে পাচ্ছি, আমি প্রতি মাসে একটা মিনিমাম টাকা দিয়ে আমি 100-র উপরে চ্যানেল দেখতে পাচ্ছি, এবং ইউটিউবে আমি ফ্রি কন্টেন্ট দেখতে পাচ্ছি। কোনো কন্টেন্ট তৈরি করার আগে যেটি আমরা বলছিলাম যে অনেকগুলি বিষয় নিশ্চয়ই আপনাদের ভাবতে হয়, এবং বিশেষ করে ওয়েব কন্টেন্টের ক্ষেত্রে কাদের কাছে যাচ্ছে এই গ্রুপটা সম্পর্কে সেইটা ধারণা পাওয়ার মতো কোনো তথ্য গবেষণা এটা আমাদের এখনো তৈরি হয়েছে কিনা? আসলে আমি বলবো যে এটার যে মেইন দায়িত্বটা, যে এটা কোন টার্গেট গ্রুপের জন্য বা এটা কার জন্য বানাচ্ছি, a lot of it goes to the producer. এখন আমার কাজ হচ্ছে আমি কোন স্টোরিটা বলতে চাচ্ছি ওইটা চিন্তা করা, ওইটা চিন্তা করে I can bring it to different producers like শাকিল ভাই, like someone else, যারা অ্যাকচুয়ালি বিবেচনাটা করতে পারবে যে আচ্ছা মেবি এটা এই প্ল্যাটফর্মের জন্য ভালো হতে পারে বা এটার জন্য ভালো হতে পারে। কিন্তু আই থিঙ্ক যে অ্যাজ আর্টিস্টস আমাদেরকে নাম্বার 1 প্রায়োরিটি হতে হবে যে আচ্ছা আমি কি বানাতে চাই, বিকজ আই থিঙ্ক ওই অনেস্টিটা যদি থাকে যে আমি আমার মধ্যে যেই ইমোশনগুলো আছে ওইটা এক্সপ্রেস করতে চাচ্ছি, তাহলে আই থিঙ্ক অটোমেটিক একটা ইউনিভার্সালিটি চলে আসে ওই কাজটাতে, ইনস্টেড অফ থিঙ্কিং যে আচ্ছা এই প্ল্যাটফর্মের জন্য বানাচ্ছি এখানে কি কাজ করবে। তাও আমি বলবো যে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেটা মাথায় রাখতে হয়। যে রিসেন্ট আমি দেখলাম আইফ্লিক্সের জন্য কাজ করেছি, বায়োস্কোপের জন্য আমি কাজ করেছি, অ্যান্ড আই হ্যাড আ গুড এক্সপিরিয়েন্স, মিক্সড এক্সপিরিয়েন্স উইথ বোথ অফ দেম। একটা জিনিস দেখলাম যে আগে যে কিছু কিছু নোশন ছিল আমাদের, যে আচ্ছা একটা ভালো কন্টেন্ট করতে হলে একটা স্টার ক্যাস্ট লাগবে, যে খুবই নোন একটা ফেস লাগবে ফর দ্য নায়ক নায়িকা। মেবি ওই নোশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, মেবি এখন অ্যাকচুয়ালি ইটস মোর স্টোরি বেস। একটা ওয়ান্টেড ট্রেলার দেখে আমাদেরকে পছন্দ করতে হবে যদি আমরা একটা ওয়েবে দেখতে চাচ্ছি। আই থিঙ্ক ওয়েবের যে অডিয়েন্সটা গ্রো করছে তারা লেস ফোকাসড অন আচ্ছা কোন কাজটা আছে, অ্যান্ড মোর অন দ্য স্টোরি। আচ্ছা ট্রেলারটা দেখে কি ইন্টারেস্টিং লাগছে নাকি, পোস্টারটা দেখে ইন্টারেস্টিং লাগছে নাকি। কিন্তু কিছু কিছু ব্যারিয়ার্স এখনও ফেস করতে হয় ফ্রম ট্রেডিশনাল মিডিয়া। যেমন খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে লাস্ট আমি যে কাজগুলো করলাম, আমি পোস্টারগুলো ডিজাইন করেছি সব হচ্ছে লাইক হ্যান্ড ড্রন পোস্টার বা ডিজিটালি ড্রন পোস্টার, আমি কোনো রিয়েল ক্যারেক্টারের ফেস ইনক্লুড করি নাই। সো এটা নিয়ে যত প্ল্যাটফর্মে আমি এরকম পোস্টার অফার করেছি তারা একটা বলেছে যে না নুহাস, আসলে আমাদের এখানে আসলে আর্টিস্টের চেহারা না থাকলে আমরা ভিউজগুলো অ্যাকচুয়ালি পাবো না, সো তুমি এরকম করো না। আমি এগুলো শুনে অনেক আর্গুমেন্ট করেছি। হ্যাঁ, এটা আইফ্লিক্সও করেছে, বায়োস্কোপে করেছে। আই মেড দ্যাট আর্গুমেন্ট যে না, আই ডোন্ট থিঙ্ক দিস ম্যাটার্স, অ্যান্ড দ্য কন্টেন্টস ওয়ার মানে গ্রেট হিটস। এটা আসলে কোনোই এফেক্ট করে না আমাদের ভিউজে। আমি বলবো যে পোস্টারে কি একটা মানে সুন্দর নায়িকা বা নায়কের ছবি ছিল নাকি ছিল না। সো এরকম অনেক মানে রিসার্চের এইটাই হচ্ছে বাধাটা, যে যদি প্রডিউসার লেভেলে বা প্ল্যাটফর্ম লেভেলে থেকে এই বাধাগুলো আসে যে না আগে এই জিনিসগুলো কাজ করেছিল, সো তোমরা এটা করো না। শাকিল ভাই, এখানে একটু বলি যে এই ক্ষেত্রে কি মানে যারা কন্টেন্ট কিনছে বা লগ্নি করছে পরবর্তীতে বিজ্ঞাপন বা, তাদের এক ধরনের ট্যাবুর মতো হয়ে গেছে। কারণ আমরা সবসময়ই দেখি যে যে কোনো ক্ষেত্রেই তাদের দিক থেকে আগেই একটা চাহিদা থাকে যে অমুক ফেস থাকতে হবে। এটা আসলে এটা খুবই আনফরচুনেট। এটা তো রিয়েলিটি, এটা আমরা অস্বীকার করব না। এটা আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে এটা নুহাস যেটা বললো যে কন্টেন্ট আমাদের আগে যেটা হতো যে না এই নায়ক এই নায়িকা চাই, সেটা চেঞ্জ হওয়া স্টার্ট করেছে, কিন্তু এটা চেঞ্জ কিন্তু হয়নি এখনো। আমি সবসময় একটা কথা বলি যে আমরা কন্টেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের তো ডেফিনেটলি আমাদের কন্টেন্ট ড্রিভেন হতেই হবে। আমি তো আর্টিস্ট বেসড কোনো ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি না। এবং আপনাকে আমি বলি, আর্টিস্ট বেসড ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে বলেই আজকে আমার টেলিভিশনের কিন্তু এই অবস্থা। আপনি দেখবেন যে একটা 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকার নাটকে যদি একটা টেলিভিশন বলে দেয় যে এই আর্টিস্টকে নিতে হবে, সেই 2জন আর্টিস্ট ছাড়া টেলিভিশনে আসলে আর কিছু দেখি না আমরা। কোনো সাপোর্টিং কাস্টও দেখি না ভালো, কোনো শর্টটা ঠিকঠাক শর্টও দেখি না, লাইটও দেখি না, কোনো আর্ট ডিরেকশন দেখি না, কিছু দেখি না। শুধু ওই 2টা আর্টিস্টকেই দেখা যায় টেলিভিশনে। এবং টেকনিক্যালি প্রচারযোগ্য কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে, যে আমি ঠিকঠাক অডিওটা ডেলিভার করতে পারলাম কিনা। কারণ ওই বাজেটের মধ্যে আমি আর্টিস্টকে এতগুলো টাকা দিয়ে দেওয়ার পর আমি তো আসলে কন্টেন্টটা বানানোর সুযোগ নেই। যেমন নুহাস আমাকে কাজটা করার সময় প্রথম কথা বলেছিল যে শাকিল ভাই এখানে কি অনেক বড় কোনো কাস্ট টাস্টের বিষয় আছে। বলছে একদম, আমি
কন্টেন্টটা নিয়ে কাজ করতে চাই, কন্টেন্টটা কি হবে সেটা ডেভেলপ করো। আর প্রথমে তো আমার আই হ্যাভ টু ক্র্যাক দ্য স্টোরি, তারপর আই হ্যাভ টু গো ফর স্ক্রিন প্লে, তারপর আসে হচ্ছে সেই ক্যারেক্টার স্কেচ করার পর সেই ক্যারেক্টার অনুযায়ী আসলে কোন আর্টিস্টকে আমি নিব বা কোন অভিনয় শিল্পীকে আমি কাস্ট করব। সো প্রথমে যদি বলে দেওয়া হয় যে না একে আর একে নিয়ে একটা গল্প বানাও, তখন তো আসলে ওই ক্রিয়েটিভ জায়গাটা একদমই নষ্ট হয়ে গেল। আর আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, ধরেন এখন তো কমপ্লিটলি বাংলাদেশে ওয়েবের জন্য আমরা যা কাজ করছি, ইনফ্যাক্ট আমরা ওয়েবের জন্যই বেশি করছি এখন, হয়তো মুভি ভাবছি আর ওয়েবের জন্য, জাস্ট বাজেটের জন্য, কারণ টেলিভিশনে খুবই কঠিন হয়ে যায় কাজ করা। ওইখানে কিন্তু আমাদেরকে অনেক কিছু ভাবতে হচ্ছে। সো ইন্ডিয়ান প্ল্যাটফর্মগুলো যে ধরনের কাজ করছে, যেভাবে কাজ করছে, সেই জায়গায় হ্যাঁ মানের দিক থেকে হয়তো সেটা সেই জায়গাটাতে আমাদেরকে ডেফিনেটলি ওইটা তো রিচ করতেই হবে, বা এর চেয়ে ভালোই করতে হবে। ইন্ডিয়া যে সব ভালো কাজ হচ্ছে তা তো না, কিন্তু আপনি কন্টেন্ট ওয়াইজ এক একটা সোসাইটির এক একটা ভ্যালুজ নর্মস সেগুলা তো আসলে মাথায় রেখে আমাদের কাজ করতে হয়। এখন সেন্সরশিপের কথা তুমি যেটা বললা, যে সেন্সরশিপ তো ডিউরেশনের ক্ষেত্রে টেলিভিশনে আমরা জানি যে এত মিনিটের কন্টেন্ট, বা এখানে হয়তো সেটা নাই, সেটা আছে যে আমার গল্পটাই তো আসলে বলে দেয় যে আমি কত মিনিটের কন্টেন্ট তৈরি করব। তো ওই সুবিধাটা আছে আমার, যে আমি একটা 100 মিনিটের কন্টেন্টও দিতে পারছি, আবার 40 মিনিটের কন্টেন্টও দিতে পারছি, আবার 20 মিনিট করে হয়তো 6 এপিসোডের একটা কন্টেন্টও দিতে পারছি। কিন্তু আমি কোন গল্পটা নিয়ে কাজ করব সেটা তো ডেফিনেটলি আমার কনজিউমার ইনসাইট না বুঝে আমি কাজ করলে সেটা কোনোদিনই কাজ করবে না। কারণ আমার দর্শক গ্লোবাল কিন্তু বাঙালি, এবং তার মধ্যে সবচাইতে বেশি বাংলাদেশিরাই কিন্তু দেখবে যখন আমার বাংলাদেশি কাস্ট থেকে শুরু করে বাংলাদেশি গল্প আমি বলার চেষ্টা করব। তো সারা পৃথিবীতে যদি আমার 30 কোটির ওপরে বাঙালি থেকে থাকে, সবাইকে টার্গেট করে আমি বানাবো, কিন্তু ওই রিজিয়নাল কন্টেন্টটা যেটা বলছি আমি বাংলাদেশে যখন তৈরি করছি, সেই টিজিটা ধরেই কিন্তু আমার কাজ করতে হচ্ছে। আবার ইন্ডিয়ান প্ল্যাটফর্মে যখন আমরা কাজ করছি দেখবেন তখন কিন্তু আবার আপনি যদি সেন্সরশিপের কথা বলেন সেটা অনেকটাই কম। সেখানে দেখা যায় যে একটা গল্প বলার ক্ষেত্রে কিন্তু বিনা কারণে, বাংলাদেশেও যেটা আমি মনে করি, বিনা কারণে আমার কোনো কিছু পুশ করার তো দরকার নেই। আমার কন্টেন্টই কিন্তু আমাকে বলে দিবে, আমার গল্পটাই আমাকে বলে দিবে আসলে এটা স্টোরি টেলিংটা কী হবে, সেখানে কোন সিনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নাই। কেউ যদি মনে করে থাকে যে না ওয়েব বলে এখানে হয়তো কোনো সেন্সরশিপের ব্যাপার নাই, আমরা ওই যে কোনো ধরনের কন্টেন্টই আমি দর্শকের কাছে নিয়ে হাজির করতে পারবো, দর্শক কমপ্লিটলি ডিনাই করবে, রিফিউজ করবে সেটা। সো দর্শকের মনস্তত্ত্বটা ধরে, আমি দর্শকের পালস ধরে কিন্তু আমার কাজ করতে হবে। এই দর্শকের পালস বোঝাটা এটা খুব কঠিন। আমরা অনেক সময় নিজেরা মনে করি বোধহয় বুঝতে পারছি যে কি খায় বুঝি, কিন্তু এটা যে এত সহজ না সেটা আমরা আসলে মানে কোনো ভালো পাই না আর কি। আমরা খুবই কঠিন পাই সেটা হচ্ছে প্রোডিউসার হিসেবে আমি দেখেছি যত ডিরেক্টরদের সঙ্গে কাজ করি, ওই যে নুহাজ যেটা বললো যে আমি যেটা চাই করতে, আমি যেটা চাই সেটার সাথে সংমিশ্রণ ঘটাতে হবে দর্শকের পালসটা, দর্শক কি চায় এবং দর্শক আসলে পছন্দ করবে কিনা। সিথি সাহা, আপনার কাছে যেটি বলছিলাম যে এই যে ওয়েবে প্রচুর গান আমরা শুনছি দেখছি, কিন্তু এটা যারা শিল্পী তারা কিভাবে দেখছেন? কারণ শিল্পীরা তো শুধুমাত্র মানুষের কাছে যেতে চায় তাই না, আরও অনেক প্র্যাকটিক্যাল রিজনসও আছে সেগুলির ক্ষেত্রে আর কি। এটা নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে একটু বেশি একটু মানে খোলসা করে বলতে হয়। সেটা হলো যে গানটা তো ইটস এ প্রেয়ার্স, লাইক ইটস ডেডিকেশন। আমরা বলি যে আমাদের আগের দিনের যদি আমরা দেখি, আগের দিনে আমরা গানটা ইট ওয়াজ অলওয়েজ লাইক ইটস আ প্রেয়ার্স। আমার কাছে তো তাই, একটা আত্মশুদ্ধিকরণ একটা প্রসিডিওর গানটা। এখন যেটা হচ্ছে যে এই ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আমার কাছে যে নেগেটিভ দিকটা সব থেকে বড় সেটা হয়েছে, সেটা হলো শিল্পীদের জন্য। আজকে অনেক শিল্পী দেখা যায় যে যারা প্রচুর গান শিখে, তাদের বেসটা ভীষণ ভালো, বা তারা খুবই শেখা একজন শিল্পী, তারা কিন্তু খুব একটা মার্কেটে নাই। আবার ইউটিউবের কারণে দেখা যায় যে আমি গান পারি না, বাট আমি গান গাইতে চাই, আমার গানটা ঠিকঠাক হচ্ছে না, আমি কিন্তু একটা গানটা রেকর্ড করে সেটা আমার নিজের চ্যানেল খুলে সেখানে আপলোড করে দিচ্ছি। সেখানে আমার কোনো দিক দিয়ে কোনো ইনভেস্টমেন্ট নাই হয়তো, বা আমি এটা বলছি যে আমার শেখার দিকটা।
আমি সেটা বুস্ট করছি টাকা দিয়ে, সেটা মানুষের কাছে পৌঁছেও যাচ্ছে। আমি একটু আগে যখন বলেছিলাম যে হালকা গানের কথা, যে হালকা গানগুলো এখন অনেক বেশি দেখা যায় হিট হয়ে যায়, বাট তার পাশাপাশি অনেক ভারী কথার সুন্দর সুরের গান মানুষ পর্যন্ত পৌঁছায় না। এবং সব কোম্পানিগুলো না, কিছু কিছু কোম্পানিও আছে যারা ওই সস্তা গানগুলোই নিতে পছন্দ করে, কারণ তারা দে ক্যান আর্ন সেই গানগুলো দিয়ে। সেখানে অবভিয়াসলি যারা একটু ভালো গান গাইতে চায় বা ভালো কথার গান, পরিমিত সুরের গান গাইতে চায়, তাদের জন্য একটু অসুবিধাই বলতে গেলে আমার কাছে মনে হয়, কারণ আমরা আমাদের ঠিকঠাক জায়গাটা তো নিতে পারছি না। আজকে একটা খুব সস্তা গান যেটা দেখা যায় যে 20 লাখ ভিউয়ার্স হয়ে গেছে উইদিন এ উইক বা 2 সপ্তাহের মধ্যে, সেখানে একটা খুব সুন্দর গান মাসের পর মাস চলে যাচ্ছে, সেটা 40,000 ভিউয়ার্সও হয়নি। এটা আমার কাছে একটু মনে হয় যে এটা একটা ভীষণ নেগেটিভ দিক গানের দিক দিয়ে। আর অন্যান্য ব্যাপারগুলো তো রয়েছে, আপনি একটু আগে বলছিলেন রেভিনিউয়ের ব্যাপারটা তো কি বলবো, আমরা তো সেটা দুরকমভাবে হয়। একটা এককালীন আমরা গান বিক্রি করে দেই, অথবা সেটা কোম্পানিগুলো সেটা থেকে যে টাকাটা আর্ন করে সেখান থেকে একটা পার্সেন্টেজ আমাদেরকে দেওয়া হয়। তো সেটা ঠিকঠাক পর্যন্ত এখনও আছে আমার কাছে মনে হয়, সেটা নিয়ে কোনো আমার আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি জায়গাটা এটাই যে আমরা যারা গান গাইতে পারি না তারাও ইউটিউবের কল্যাণে সবার কাছে পৌঁছে যাচ্ছি এবং হিট শিল্পী হিসেবে সবার কাছে মর্যাদা পাচ্ছি। এদিকে যারা অনেক বেশি বেশি গান শিখেছে বা গান নিয়ে অনেক চর্চা করছে, তাদের জায়গাটা ঠিকঠাক হচ্ছে না। এটা অবশ্য ঠিক যে শুধুমাত্র সংখ্যা দিয়ে এখানে বিচার করলে হবে না। এটা সবসময় ছিল, পপ কালচার একরকম, মেইন স্ট্রিম কালচারে সবসময় এই বিভেদটা থেকেছে। এটা এখন উঠে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এইটা আলাদা করার মতো লোক, প্ল্যাটফর্ম এগুলি থাকতে হবে। ধরেন আমাদের এখানে কিন্তু রিভিউগুলি স্ট্রং না। আপনি খাবারের দোকান থেকে শুরু করে নাটক, গান, সিনেমা কোনো কিছুর রিভিউ দেখে আপনি বুঝতে পারবেন না যে এখানে পার্থক্যটা কোথায়। আমরা যার কারণে শুধুমাত্র সংখ্যা দিয়েই সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমার মনে হয় যে সেগুলি আস্তে আস্তে তৈরি করতে হবে যাতে দুইটাই বোঝা যায়, যে রিভিউ থেকে বোঝা যাবে যে, কারণ এটা তো ঠিক অনেক, যেমন আমি গান বুঝি না, আমি বুঝতেই পারবো না যে এটা ভালো একটা গান কিনা। এবং আমার মতো সংখ্যা বাংলাদেশে বেশি। আর হয়তো শুধুমাত্র কোনো কারণে ভালো লাগছে, টিউনটা ভালো লাগতেছে অথবা কোনো কিছুর মানে আমার মানে আনন্দ পাচ্ছি, সেইটার দিকে আগ্রহী বেশি হব। ফলে ওইটা কিন্তু আবার আরেকটা বড় কাজ আছে যে মানে গানটাকে তৈরি করার দায়িত্ব এটা রাষ্ট্রকে নিতে হবে। সেই তৈরি করার দায়িত্ব রাষ্ট্র নিচ্ছে না বহুদিন পর্যন্ত। ফলে ওইটা অনেক বড় একটা প্রক্রিয়া। কিন্তু আপাতত অন্তত এটা মানে পার্থক্য করতে পারাটা খুব জরুরি, যে আমার এখানে ভালো গান যেগুলি হচ্ছে সেগুলি কোনগুলি। পপুলার গান তো থাকবে, সেটার ব্যাপারে কোনো আমাদের হয়তো বিরোধ নাই, কিন্তু ভালো গানকে আমরা আলাদা করে মর্যাদাটা দিতে পারছি কিনা সেইখানে আমার মনে হয় যে কাজ করার আছে। নুহাস, আপনার কাছে একটু কন্টেন্টের ক্ষেত্রেই আর একবার আসি, যে যখন আপনি একটা কন্টেন্ট নিয়ে চিন্তা করেন যে এই কথাটা বলতে ইচ্ছা করতেছে, এই গল্পটা আমার এখন জানানো দরকার, সেই ক্ষেত্রে এই যে এটা এখন বাকি যে ডটসগুলি আছে এগুলি মিলানো, অর্থাৎ প্রযোজকের কাছে যাওয়া, অন্য বিষয়গুলি, সেইটা কতটুকু প্রফেশনালি ডেভেলপ হয়েছে, বা আপনার কি মনে হয় কিনা এইখানে কাজ করার আরও আছে? আই থিঙ্ক কিছু কিছু ল্যাকিংস ডেফিনেটলি আছে। একটা ক্রিয়েটার আর মানে অডিয়েন্সের কাছে রিচ করার মধ্যে অনেকগুলো মেবি গ্যাপস আছে। কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে এখন, যেমন আমরা যদি ইউটিউবারদেরকে দেখি, তারা কিন্তু জাস্ট একটা ভিডিও বানাচ্ছে নিজের মতো করে, আপলোডিং ইট মানে জাস্ট অনলাইন। সো তাদের জন্য ওই গ্যাপটা একদমই বলতে গেলে নাই। কিন্তু যদি আমি মানে একটা ফিল্ম বা একটা সিনেম্যাটিক কোয়ালিটি সহ যে কোনো প্রোডাকশন, ওইটার জন্য একটা ইনভেস্টমেন্ট লাগে। দেয়ারফর এটা খালি একটা মানে ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম আ ইউটিউব ভিডিও বা মেবি ইভেন আ গান, কারণ একটা সিনেম্যাটিক কোয়ালিটির একটা প্রোডাকশনের জন্য ইটস সাবস্ট্যান্সিয়ালি হায়ার। যে একটা গান কিন্তু মানে ডেফিনেটলি একটা গিটার দিয়ে বা সামথিং দিয়ে তার রেকর্ড করা যায়, বাট আই থিঙ্ক ইট রিকোয়ার্স আ ডিফারেন্ট কাইন্ড অফ ইনভেস্টমেন্ট টু মেক দিস। সো ওই গ্যাপগুলোর জন্য দেয়ার প্রডিউসার্স, তারপরে বিভিন্ন স্পন্সর্স থাকে, তারপর প্রডিউসার স্পন্সরদের মধ্যেও আরও অনেক চ্যানেলস থাকে যেগুলো অ্যাকচুয়ালি ক্রস করতে হয়, যেগুলো আমরা মাঝে মাঝে ফেস করি। অ্যান্ড ওই চ্যানেলগুলো ক্রস করতে করতে একটা প্রবলেম হয় যে অবভিয়াসলি ট্রিকলিং ডাউন অফ দ্য মানে দ্য ইনভেস্টমেন্ট, দ্য বাজেট, যে অবভিয়াসলি একটা
একটা সার্টেন ইনভেস্টমেন্ট থাকে মেবি একটা কোম্পানির, বাট বিটুইন অল দ্য ডিফারেন্ট লেয়ার্স ওয়ান্স ইট ফাইনালি রিচেস দ্য ক্রিয়েটার্স হ্যান্ডস মেবি আমাদের ওই ফুল বাজেটটা হাতে থাকে না। সো there's definitely like একটা কোয়ালিটি একটা ব্যাপার আছে, বিকজ দ্যাট ডেফিনেটলি এফেক্টস দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাকশন। আরেকটা প্রবলেম হচ্ছে আমি এটা ফেস করি নাই আমার ক্যারিয়ারে, আই এম ভেরি লাকি যে আমি কোনোদিন কোনো প্রডিউসার ওটা বলতে পারি না যে আচ্ছা নুহাস এইটা না বানা এটা বানাও, বা ডিফারেন্ট কাইন্ডস অফ যে প্রেশারটা, বাট এটা আমি দেখেছি যে অনেকেই ফেস করে টিল নাও, যে ডিফারেন্ট কাইন্ডস অফ প্রেশার্স আসে, কী ধরনের কন্টেন্ট তার করা উচিত, কী ধরনের স্টোরি তার বলা উচিত। সো এখন অ্যাকচুয়ালি আমি বলবো দ্য বেস্ট ওয়ে টু গো ইজ মানে নিজের কিছু প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, বা নিজের একটা সর্ট অফ একটা আইডেন্টিটি ক্রিয়েট করা ইন্ডাস্ট্রিতে। অ্যান্ড আমার জন্য সবচেয়ে ইজি ওয়ে টু ডু দিস ইজ আমার নিজের সোশ্যাল মিডিয়া। আমার যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে মেক করার যে আমার নতুন একটা প্রজেক্ট আসছে, আমি অ্যাকচুয়ালি কোনো নিউজ পেপারকে ফোন দিই না বা কোনো লাইক মিডিয়াকে কল করি না যে আচ্ছা আমার এটা অ্যানাউন্সমেন্ট করতে হবে। আমি জাস্ট আমার পেজ থেকে একটা পোস্ট দিই যে আচ্ছা আমি একটা নতুন কাজ আসছে, এই সময় আসছে, পোস্টারটা আমি নিজেই রিলিজ করছি, কন্টেন্ট আমি নিজেই রেসপন্সিবিলিটি নিচ্ছি। বিকজ দ্য বেস্ট ওয়ে টু গো ফরওয়ার্ড এখন হচ্ছে যে যত যত ডিফারেন্ট কাইন্ডস অফ লেয়ার্স আছে বিটুইন মি অ্যান্ড দি অডিয়েন্স, ওই লেয়ারগুলো ব্রেক করে কন্টেন্টটা ক্রিয়েট করা। অ্যান্ড আমি বলবো যে ইটস ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি ইন দিস ডে অ্যান্ড এজ, যখন আমরা যদি অ্যাকচুয়ালি মানে অ্যাগেন যদি ওয়েবের কন্টেন্ট মানুষ ফোকাস করছে যারা, তারা কিন্তু ডিফারেন্ট কিছু চাচ্ছে, তাদের এক্সপেকটেশন ইজ ভেরি ডিফারেন্ট টিভির অডিয়েন্স থেকে, ফিল্মের অডিয়েন্স থেকে। সো দে ওয়ান্ট সামথিং ডিফারেন্ট। অ্যান্ড আমরা যদি খুব ট্রেডিশনাল এই ব্যারিয়ার্সগুলো ফেস করতে থাকি, তাহলে আমরা দেখা যাচ্ছে এখন আমি এটা দেখছি যে খুব টিপিক্যাল জিনিস হয়ে যায় এন্ড প্রোডাক্টগুলো যেগুলো ওয়েবে দেখছি। যেমন ফর ইনস্টেন্স এখন সামথিং একটা কালচার আই সি আ লট ইজ আমরা ওয়েব সিরিজ নামের ওয়েব সিরিজ টাইটেল দিয়ে অনেকগুলো কন্টেন্ট আসছে ইউটিউবে, কিন্তু ওদের প্রোডাকশন ভ্যালিউ, ওদের ন্যারেটিভ, ওদের স্ক্রিপ্টিং খুবই হচ্ছে টিপিক্যাল টিভি নাটক, যেটা 10 বছর আগে টিভি নাটক বানাতে হতো ওইটার কোয়ালিটিতে বানানো। শাকিল, মানে টেলিভিশন এবং ওয়েবের মধ্যে আসলে সম্পর্কটা কীরকম হওয়া উচিত, এখন কীরকম আছে? টেলিভিশন আর ওয়েবের মধ্যে আসলে কোনো সম্পর্ক নাই, খুবই দুঃসম্পর্ক হওয়া উচিত। কারণ দুই জিনিস। এখন আপনি যদি বাংলাদেশের কনটেক্সটে কথা বলেন, কেউ যদি বলে থাকে যে টেলিভিশন এফেক্টেড হচ্ছে ওয়েবের কারণে, দর্শক ওয়েবে চলে যাচ্ছে, টেলিভিশন দেখছে না, ওয়েবকে যদি দোষারোপ করা হয়, এটা একদম একদম মিথ্যা কথা। কারণ টেলিভিশনগুলা কোনো কন্টেন্ট দিতে পারছে না, অথবা টেলিভিশনগুলা কোনো কন্টেন্ট নিয়ে দর্শকের কাছে হাজির করছে না। আপনি দেখেন আমরা বাংলাদেশে যতগুলো টেলিভিশন আছে, এক একটা নাম ধরে ধরে যদি বলি যে এই টেলিভিশনের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম কোনটা, এই টেলিভিশনের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম কোনটা, আমরা হুট করে কিন্তু বলতে পারি না। তার মানে কি আমরা কন্টেন্ট নিয়ে ভাবছি না অতটা। সো এখন আর ওয়েবের জায়গাটাতে হচ্ছে কি, বারবারই বলছি, আপনি যখন একটা ভিওডি প্ল্যাটফর্ম, ভিডিও অন ডিমান্ড অথবা ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্মে যাচ্ছেন, তখন কিন্তু আমি টাকা দিয়ে সেই কন্টেন্টটা যখন দেখতে চাই, তার মানে আমি প্যাশনেট কন্টেন্টের ব্যাপারে। তারপর যদি আমি ডিসঅ্যাপয়েন্টেড হই সেখানে ঢুকে, তাহলে ওই প্ল্যাটফর্মটাতে আমি থাকবো না। সো সেই প্ল্যাটফর্মের ওনাররা কিন্তু সেটা জানে, যে কারণে ওখানে কন্টেন্টটা তৈরি হচ্ছে। যেমন প্রত্যেকটা কন্টেন্টকে আমরা কিন্তু নুহাস যেটা বলে যে সিনেমাটিক অ্যাপ্রোচ, অথবা ঠিকঠাক একটা প্রচারযোগ্য কন্টেন্ট তৈরি করা, সেটা কিন্তু আমরা এবং একদমই কম্প্রোমাইজ করতে পারি না। এখানে কিন্তু ক্রেতা বিক্রেতা একই জায়গায় কাজ করতেছে। আমি ক্রেতা, আমার পছন্দ হচ্ছে না, আমি এটা করব না, কিন্তু টেলিভিশনে তো আমার পক্ষে অন্য আরেকজন যে অ্যাডভার্টাইজার, সে কিন্তু আমার কন্টেন্টটা কিনতেছে। রাইট রাইট ওই অর্থে তো আসলে আপনি ওয়েব কন্টেন্টের ক্ষেত্রেও কিন্তু ক্রেতা তো আসলে আমরা। হ্যাঁ, ধরেন আমি সাবস্ক্রিপশনে যখন যাচ্ছি, আমি তো টাকা দিয়ে দেখছি। মানে সেজন্যই তো এখানে না, যেটা বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো তো বারবার বলি আমরা যে সেগুলো পে চ্যানেল হওয়া উচিত। কেন টেলিভিশনগুলো ফ্রি হবে? যে কারণে শুধুমাত্র বিজ্ঞাপনদাতাদের উপর নির্ভরশীল টেলিভিশনগুলো। আজকে যদি পে চ্যানেল হতো, অ্যাটলিস্ট মাস শেষে যদি একটা মিনিমাম রেভিনিউ সেখানে চলে আসতো, সেই টাকাটা তো কন্টেন্টে খরচ করা যেত। তবে এটার জন্য আমার মনে হয় টেলিভিশনের মালিকরাও চেষ্টা করতেছে, এবং মানে কন্টেন্ট যারা ডেভেলপ করতেছে তাদেরও এটা, যে কারণে টেলিভিশনের মালিকদেরকে একতরফা দোষও দেওয়া যায় না। যে একটা কন্টেন্ট নিয়ে যে হাজির হবে, সেখানে বিজ্ঞাপনদাতারা কতটুকু এগিয়ে আসছে, আর বিজ্ঞাপনদাতারা তো আসলে এগিয়ে আসবে কখন? যখন একটা ভালো কন্টেন্ট তৈরি হবে, ওখানে আইবল পাওয়া যাবে, দর্শক দেখবে, তখনই তো সেটা তো একদমই নাম্বারস, সেই নাম্বারসের ভিত্তিতে কাজ করবে। সো ইনিশিয়েটর কিন্তু হতে হবে টেলিভিশনকে অথবা প্ল্যাটফর্মকে। সিথি, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে মানে প্ল্যাটফর্ম, নানান যে প্ল্যাটফর্মগুলি আছে তার মধ্যে ওয়েব প্ল্যাটফর্মটা
শিল্পীদের জন্য মানে কমফোর্টেবিলিটি কতটুকু তৈরি করেছে? এই ব্যাপারে আমি একটু বলি যে আমি খুব একটা কি বলবো, আমার এই ব্যাপারটা নিয়ে জানা নেই, বিকজ অফ আমার কোনো গান এখন পর্যন্ত ওয়েব কোনো প্ল্যাটফর্মে রিলিজ হয়নি। যেমন আমরা আইটিউনস তো একটা বলা যায় অ্যাপই, আমরা আইটিউনসে যেমন অনেক গান পাচ্ছি, বাইরের গানগুলো দেখতে পাচ্ছি, অনেক হয়েছে, কিন্তু হয়তো অ্যাপ বেসড কোনো অ্যাপ বেসড আমার কোনো গান এখন পর্যন্ত আসেনি, সো এটা সম্পর্কে আমার ধারণা কম আছে। সো ইউটিউবে যেহেতু এসছে, আমি ইউটিউব নিয়ে যেটা বললাম, আমার এই তো আইটিউনসের ব্যাপারটা আমার জানা আছে যে আইটিউনসে গানগুলো আসছে, আমরা দেখতে পাচ্ছি। আর আমার কোনো গান, আমার মনে হয় না বাংলাদেশে অ্যাপ বেস কোনো গান এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা, আই হ্যাভ ডাউট। না, কিছু প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কিন্তু এখনো অ্যাপ বেস। আইটিউনসটা তৈরি হয়েছে শুধু মিউজিকের জন্য, কিন্তু আমার মনে হয় না যে এখন পর্যন্ত বাংলাদেশে এমন কোনো অ্যাপ রিলিজ হয়েছে যেখানে শুধুমাত্র মিউজিক রিলেটেড, শুধুমাত্র মিউজিক নিয়ে তারা কাজ করছে। নুহাস, আপনার কাছে 1 মিনিটের জন্য আসবো। আমার কাছে 1 মিনিট সময় আছে, যে ওয়েবের ক্ষেত্রে ভবিষ্যৎটা কেমন দেখেন এবং সেক্ষেত্রে আমাদের সব মিলিয়ে প্রস্তুতিটা কেমন আছে? আচ্ছা, ওয়েবের ফিউচারটা আমি দেখছি যে ডিফারেন্ট কাইন্ডস অফ কন্টেন্ট হবে ওয়েবে। কিছু কিছু কন্টেন্ট হবে শিওর ম্যাস মার্কেটের জন্য, মোর অ্যাবাউট দ্য ভিউ সেন্ট্রিক, ভেরি পপুলার কন্টেন্ট। কিন্তু কিছু কিছু নিশ কন্টেন্টও হবে আর একটু আর্টিস্টিক, মেবি একটা ডিফারেন্ট ক্রাউডের জন্য। মেবি একটা কয়েকজন পছন্দ করে হরার থ্রিলার, তাদের জন্য কিছু কন্টেন্ট হচ্ছে। কয়েকজন পছন্দ করে রোম্যান্টিক, তাদের জন্য কন্টেন্ট হচ্ছে। আগে যেটা হতো যে একটা ফিল্মে সব কিছু থাকতে হবে, লাইক 90s কয়েকটা সিনেমা থাকে যে একটু অ্যাকশনও আছে, একটু রোম্যান্সও আছে, একটু এটাও আছে, সেটাও আছে, একটু মিউজিক্যাল, নট নেসেসারিলি সবগুলো জিনিসই এক ধরনের কন্টেন্ট থাকতে হবে। সো ওয়েব আমাদেরকে, ওয়েব অ্যান্ড দ্য স্পন্সার্স অ্যান্ড দ্য পিপল অ্যাসোসিয়েটেড উইথ ইট, ওই প্ল্যাটফর্মটা দিচ্ছে যে ডিফারেন্ট কাইন্ডস অফ ডিফারেন্ট নিশগুলোকে আমরা টাচ করতে পারি। যেমন রিসেন্টলি পিৎজা ভাই যখন কাজ করেছিলাম, অ্যান্ড্রোর সাথে গানটার কাজ করেছিলাম, দেখলাম যে নট নেসেসারিলি আমাদের হাইয়েস্ট ভিউড কাজগুলা হাইয়েস্ট রেসপন্স পাচ্ছে। মাঝে মাঝে ভিউজের থেকে ইম্প্যাক্টটা আরও অনেক ইম্পর্টেন্ট। মাঝে মাঝে কিছু কাজ করছি আমরা যেটার ভিউজটা আমার নিজেরই অন্য কাজের থেকে কম, কিন্তু যেই অডিয়েন্সটা ওই কাজটা দেখছে তারা আরও অনেক লাউড, তারা অনেক মানে প্রশংসা করছে ইন এ ডিফারেন্ট মিডিয়াম, ফর ইনস্ট্যান্স। সো that's the future of web basically, যে ডিফারেন্ট ক্রিয়েটরদেরকে ডিফারেন্ট প্ল্যাটফর্মস দেওয়া। ফলে আমরা একটা ভালো ফিউচার আছে, এটার জন্য আমাদের নিজেদের প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে নিতে পারবো। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়। শুভরাত্রি।